আজ শোনাব লেখিকা অর্পিতা সরকারের লেখা গল্প পরিচয়। কি ব্যাপার সৌমি, মুখ এমন ভার কেন? স্কুলের টপারদের এমন মুখ ভার করতে নেই। জিনিয়া সৌমির মাথায় হাত বুলিয়ে কথাটা বলল। ক্লাস 8-এ সৌমি একটু চিন্তিত মুখে বলল, ম্যাম, আমি যা নম্বর পাচ্ছি স্কুলে, এতে ডাক্তারি পড়তে পারবো? জিনিয়া ক্লাস 8-এর ক্লাস টিচার। টিচার কমন রুমে অন্য টিচারদের সঙ্গে সৌমি পালকে নিয়ে আলোচনা হয়েছে। সৌমি নাকি প্রতিটা রেজাল্টের পরে তার ক্লাস টিচারকে এটাই জিজ্ঞেস করে, ম্যাম, এই নম্বর পেলে আমি ডক্টর হতে পারবো নাকি আরও পড়তে হবে? আর একটা কথাও সংকোচের সঙ্গে জিজ্ঞেস করে সৌমি, ম্যাম, ডাক্তারি পড়তে কত টাকা লাগে? মেয়েটা একটু অদ্ভুত টাইপের। টিফিন টাইমেও পড়ছে, পিটির ক্লাসে মন নেই, পড়তে পারলেই যেন সব থেকে খুশি মেয়েটা। গোটা ক্লাস হাসে ওকে নিয়ে। ওর প্রশ্নগুলোও যেন কেমন অদ্ভুত টাইপের। ম্যাম, মেয়েরা ডাক্তার হতে পারে না? ক্লাস শুদ্ধ সবাই হেসে বলল, তুই কোন রাজ্যে থাকিস রে? আমার পিসিমণিই তো ডক্টর। এ মা, সৌমি, তুই জানিস না আমার মা আই স্পেশালিস্ট? সৌমি মুচকি হেসে বলে, তাহলে আমিও ডক্টর হব। সৌমির একমাত্র রোগী ওর মা। ছোট থেকে ওর মায়ের বুকে মেলা থেকে কেনে স্টেথিস্কোপ লাগিয়ে মাকে জিভ বের করতে বলে চলতো তার ডাক্তারি। মা হেসে বলতো, স্বপ্ন পূরণ করিস সৌমি? সেই ছোট্ট থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিল ওর কাজল কালো চোখ দুটো। বরাবরই স্কুলের ফার্স্ট গার্ল সৌমি, সেই নার্সারি থেকে। স্কুল বদল হলেও ওর পজিশন বদল হয়নি। আজও ক্লাস 8-এ ফার্স্ট টার্মের খাতা নিয়ে বসে আছেন জিনিয়া ম্যাম। সকলের অভিভাবকরা আসছেন। এই বছরে স্কুলের নতুন নিয়ম, শুধু স্টুডেন্টদের নয়, গার্জেনদেরও খাতা দেখাতে হবে। অভিভাবকদের অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে জিনিয়া তখন প্রায় ক্লান্ত। সৌমির মা ঢুকলো খুবই কাঁচুমাচু মুখ করে, যেন মেয়ে খুব পুয়ার মার্কস পেয়েছে। সৌমির মায়ের দিকে বেশিরভাগ অভিভাবক তাকাচ্ছে বেশ ঈর্ষার দৃষ্টিতে। ভদ্রমহিলা সেদিকে খেয়াল নেই। জিনিয়া সামনে গিয়ে হাত জোর করে বলল, ম্যাম, সৌমির কি পড়াশোনায় কোনো ঘাটতি আছে? জিনিয়া হেসে বলল, আপনি তো রত্নগর্ভা, আপনার মেয়ের মতো এত সিনসিয়ার মেয়ে খুব কম দেখেছি আমি। শুধু ক্লাসের ফার্স্ট গার্ল বলে নয়, ও ভীষণ সচেতন। কিন্তু মিসেস পাল, সৌমির ফাদার কেন আসেননি? সৌমির মা একটু ইতস্তত করে বলল, আসলে 5 কাজের মানুষ তো, এখন কলকাতাতে নেই, তাই আসতে পারেননি। ফোন করেছিলেন মেয়ের রেজাল্ট কেমন হয়েছে জানতে চেয়ে। সৌমি নিজের খাতাগুলো মাকে দেখাতে ব্যস্ত, ঘাড় নেড়ে নেড়ে বোঝাচ্ছিল কোথায় কোথায় ওর হাফ নাম্বার কাটা গেছে এবং কেন কাটা গেছে সেই নিয়ে। শেষে খাতা জমা দেবার সময় একই প্রশ্ন, ম্যাম, এই রকম নম্বর পেলে আমি ডক্টর হতে পারবো? জিনিয়া কিছু বলার আগেই ওদের ক্লাসের সেকেন্ড বয় অনিকেত বলল, হ্যাঁ পারবি। দয়া করে এই একই মোনোটনাস কোশ্চেন করাটা ছাড়বি সৌমি তুই? এর পরের প্রশ্ন নিশ্চয়ই, ডাক্তারি পড়তে কত টাকা লাগে ম্যাম, তাই তো? কেন রে, তোর বাবা মিস্টার সৌম্যদীপ পাল তো বিশাল বড় বিজনেসম্যান, তোদের আবার টাকার কি অসুবিধে রে? আমার বাবাই তো বলছিল, বিজনেসম্যান সৌম্যদীপ পালের মেয়ের এসব অবান্তর প্রশ্ন করা বসে বসে তোরা শুনিস। জিনিয়া বলল, বেশ চুপ করো এবারে। সৌমি, তোমার বাবা তো খুবই অবস্থাপন্ন মানুষ, তবুও তোমার ভ্রুতে এত চিন্তা রেখা কেন? মন দিয়ে পড়ো, নিশ্চয়ই ডাক্তার হতে পারবে। সোজা বাংলায় লিটল স্টার স্কুলটা বড় লোকদের স্কুল। এখানে বেশিরভাগ ছেলে মেয়ে প্রাইভেট কারে আসে, যদিও স্কুলের বাসেও আসে ছেলে মেয়েরা। সৌমিও স্কুলের বাসে যাতায়াত করে। অনেকের বাবা মাই সন্তানদের অতিরিক্ত বিলাসিতায় মানুষ করা পছন্দ করেন না। সৌমিকে দেখে জিনিয়া বুঝেছিল সৌমিরা অবস্থাপন্ন হলেও ওকে মানুষ করা হচ্ছে মধ্যবিত্ত মানসিকতায়। স্কুলের ফিজও আকাশ ছোঁয়া। মধ্যবিত্তদের পড়তে গেলে বেশ কষ্ট করেই পড়াতে হবে। তবুও অনেক অভিভাবকরা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই হয়তো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ঘাটতি করেও ভর্তি করেন লিটল স্টারে। সৌমি স্কুলে স্পোর্টসে লাস্ট আসে। সৌমি ক্রাফট ক্লাসে মন দেয় না, ফ্রেন্ডলি বিহেভ করে না, নিজের মধ্যেই নিজে মগ্ন। এমন অনেক অভিযোগ আছে মেয়েটার নামে। তাই ক্লাস টিচার হিসেবে জিনিয়া প্রথম দিন থেকে একটু বেশি লক্ষ্য রেখেছিল মেয়েটার উপর। সেই জন্যই জিনিয়া বুঝেছিল অন্যান্য টিচাররা যেটা বলেছিল সেটা পুরোটা সত্যি নয়, আংশিক সত্যি।
অভিযোগগুলো সত্যি, কিন্তু তার কারণ ওর অহংকার নয়, অন্য কিছু। সাইকোলজি নিয়ে মাস্টার্স করায় জিনিয়া অন্য সকলের মতো সাদা চোখে সব কিছু দেখতে পারে না। তাই রোজই ক্লাস শেষে সৌমির সঙ্গে জিনিয়া কিছুক্ষণ সময় কাটাচ্ছে, এটা অনেকেরই নজর এড়াতো না। জিনিয়ার অপ্রিয় স্পষ্ট কথার জন্য ওকে এমনিতেই কমন রুমে তেমন কেউ পছন্দ করে না। অনেকে বলে এই স্পষ্ট কথার জন্যই নাকি জিনিয়ার ডিভোর্স হয়ে গেছে। অনেকে বলে রূপের দেমাক আর বাবার টাকার দেমাকেই ডিভোর্সটা হয়েছে। জিনিয়া মনে মনে হাসে। রনিত আর ওর মিউচুয়াল ডিভোর্সটা হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। রনিত বিয়ে 3 বছর পরেও ওদের কোনো সন্তান আসুক সেটা চায়নি, আর জিনিয়া চেয়েছিল মা হতে। সেই নিয়েই দ্বন্দ্ব ওদের মধ্যে। রনিত লাইফে এসব ফালতু বার্ডেন চায়নি, আর জিনিয়া চেয়েছিল মা ডাক শুনতে। অবশেষে রনিতই বলেছিল দিনরাত এই অশান্তি নিয়ে নাকি বাঁচা যায় না, তাই ডিভোর্স চায়। জিনিয়া আর জোর করেনি, ততদিনে সেও ক্লান্ত হয়ে গিয়েছিল। রনিত তার বছরখানেকের মধ্যেই রাকাকে নিয়ে নতুন জীবন শুরু করেছিল, কিন্তু জিনিয়া আর পারেনি। ডিভোর্সের তকমায় এঁটে বিশাল অপরাধের দোষারোপ কাঁধে নিয়ে একলা থাকাই মনস্থ করেছিল। স্কুলের চাকরিটা আগে থেকেই করত, তাই বিয়ের খবরের সঙ্গে তার ভেঙে যাওয়ার খবরটাও পুরনো কলিগরা সকলেই জানে। কেউ সঠিক কারণ জানতে চায়নি তার কাছে, বরং নিজেরা নিজেদের মতো করে কল্পনা করে নিয়ে সমালোচনায় তৃপ্তি পেয়েছে বেশি। এই যেমন এখন সুজাতাদি ফিসফিস করে বলছে নিজের একখানা নেই না, তাই লোকের সন্তান নিয়ে টানাটানি। আগে ধরেছিল অভিষেক বলে একটা ক্লাস 8-এর ছেলেকে, সে উচ্চ মাধ্যমিক পাশ করে গেল এই বছরে। এখন ধরেছে সৌমিকে। ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। একটা জিনিস খেয়াল করেছিস, অভিষেকও কিন্তু একটু চুপচাপ ছিল স্বভাবে। জিনিয়ার বোধহয় ব্যতিক্রমীদের স্টাডি করতে ভালো লাগে। পাশ থেকে কেউ একজন চিমটি কেটে বলল, নাকি নিজেকে ব্যতিক্রমী প্রমাণ করতে, সেটা কেই বা বলতে পারে। জিনিয়া জানে সুজাতাদির 2 ছেলে মেয়েই বাইরে থাকে, তারা কালে ভাদ্র এসে মায়ের খোঁজ নেয়। তবুও ছেলে মেয়েদের গর্বে সুজাতাদির দিন কাটে। জিনিয়া ভাবে এটাই তো হিউম্যান সাইকোলজি। মা সন্তানদের নিয়ে গর্ব করবে, সেটাই তো স্বাভাবিক। অন্যরা সুজাতাদিকে নিয়ে আড়ালে ফিসফাস করলেও জিনিয়া কখনো তাতে যোগ দেয়নি। ক্লাস শেষের ঘন্টা বেজে গেল। সৌমি ধীর পায়ে এগিয়ে আসছে জিনিয়ার কাছে। ওর মুখে কালো কালির ঘন ছায়া। ওকে দেখে মেঘাচ্ছন্ন চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জিনিয়া বলল, কি হয়েছে সৌমি? কাঁদছিস কেন? কারো সঙ্গে ঝগড়া হয়েছে? সৌমি কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের ক্লাসের মনিটর বলেছে কেউ যেন আমার সঙ্গে কথা না বলে। আমি নাকি অহংকারী। বিলিভ মি ম্যাম, আমি অহংকারী নই। জিনিয়া বলল, মাকে বলবি সানডে তোকে নিয়ে আমাদের বাড়িতে আসতে, তোর সঙ্গে আমার কথা আছে। সেই শুরু সৌমির জিনিয়া ম্যামের বাড়িতে আসার। তারপর থেকে সপ্তাহে 3 দিন স্কুলের পরে সৌমি ডিরেক্ট জিনিয়ার বাড়িতে যেত। এটা অবশ্য কেউ জানতে পারেনি কোনো দিন। জিনিয়া বলেছিল, লুকোচুরি আমার ফেভারিট গেম, বুঝলি? তাই সৌমিও কোনো দিন কাউকে বলেনি ম্যামের বাড়িতে যাওয়ার কথা। সৌমির সঙ্গে ক্লাসে কেউ বিশেষ কথা বলতো না। সৌমিও এক মনে পড়াশোনা করে যেত। মাধ্যমিকে সৌমি পালের নাম এবং ছবি ছাপা হলো কাগজের প্রথম পাতায়। প্রথম 10-এ এসেছে সৌমি। স্কুলেও ওকে নিয়ে সবাই বেশ মাতামাতি করলো। লিটল স্টার যে ভালো স্টুডেন্ট তৈরি করতে পারে, এমনই বক্তব্য রাখলেন প্রধান শিক্ষক মহাশয়। জিনিয়ার আকাশচুম্বী আনন্দটা ওর মুখে ফুটে উঠছিল অনবরত। অবাধ্য হাসিটাকে ও কিছুতেই কন্ট্রোল করতে পারল না। সুজাতা ম্যাম ফিসফিস করে বলেছিল, তাও যদি নিজের কেউ হতো। সব কাগজে সৌমির একার ছবি উঠেছে, কোথাও ওর মায়ের ছবি নেই। জিনিয়া শুধু বলল, আজ আর কিসের বাধা? সৌমির মা অন্তরা নরম গলায় বলল, এখনও তো অনেকটা পথ চলা বাকি ম্যাম। এখন থাক, আমি চাই নিজেকে লুকিয়ে রাখতে, সৌমির জন্য। দিনগুলো কেটে গেছে নিজের ছন্দে। জিনিয়া আর সৌমির সম্পর্কটা রয়ে গেছে ধ্রুবতারা সত্যতার মতোই। জিনিয়ারও বয়স বেড়েছে, আর কয়েক বছরই চাকরি আছে ওর। MBBS এর রেজাল্টটা দেখে জিনিয়া হাসতে হাসতে বলল, এই নম্বর নিয়ে ডক্টর হওয়া যায় ম্যাম? সৌমির মুখটা উজ্জ্বল হলো। শান্ত গলায় বলল, ম্যাম, আপনি না থাকলে ওই নম্বর নিয়ে আমি ডাক্তার হতে পারতাম না। সেদিন যদি আপনি সঠিক পথে চালনা না করতেন, নিজের টাকা দিয়ে আমায় অতগুলো টিউশনি কোচিংয়ের ব্যবস্থা না করে দিতেন, তাহলে আমি পারতাম না। জিনিয়া হাসতে হাসতে বলেছিল, তোর ইচ্ছে ছিল বলেই না হয়েছিস। ক্রেডিট অকারণে বিলিয়ে দিস না।
আমার আর অন্তরার মধ্যে মারামারি বাঁধিয়ে দিস না। জিনিয়া বলল, এবারে অন্তত তোর মাকে নিয়ে ইন্টারভিউটা কমপ্লিট কর। ওই মানুষটারও তো কিছু প্রাপ্য হয় রে। অজ্ঞাত বাসে থেকে এবারে অন্তত বের কর মানুষটাকে। সৌমি হেসে বলল, আপাতত হসপিটালে জয়েন করছি, কিন্তু এমডির জন্য ট্রাই করব ম্যাম। এর মধ্যেই 2টো নার্সিংহোম থেকে অফার এসেছে। জিনিয়া বলল, কোথা থেকে? অঙ্কুর থেকে অফার করেছেন মিস্টার সৌম্যদীপ পাল। শুনলাম নতুন ডাক্তারদের সাথে যখন উনি মিট করবেন তখন নাকি প্রেস থাকবে। জিনিয়া হাসতে হাসতে বলল, তাহলে আমরাও প্রেসকে ওই দিনই ডাকি, বুঝলি? অঙ্কুরের মালিক বিজনেস ম্যাগনেট সৌম্যদীপ পালের সামনেই হোক ইন্টারভিউটা। সৌমি জিনিয়ার হাতটা ধরে বলল, ভয় করছে ম্যাম? জিনিয়া পিঠে হাত বুলিয়ে বলল, সে তো তোর ক্লাস 8 থেকেই করে। এখনও ভয় করছে ম্যাম বলার টোনটা একই আছে দেখছি। পাগলি, আমি আছি তো তোর সঙ্গে। অঙ্কুর নার্সিংহোমে চেয়ারে বসে আছেন সৌম্যদীপ পাল। বয়স আন্দাজ বছর 52 থেকে 55। রিপোর্টার জিজ্ঞেস করলেন, আপনি তো একজন সাকসেসফুল বিজনেসম্যান। নিজস্ব 3টে নার্সিংহোম ছাড়াও অনেক রকম বিজনেস আছে আপনার। তো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি কিছু বলেন। সৌম্যদীপ ওর কাঁচা পাকা ব্যাক ব্রাশ করা চুলে একবার হাত ডুবিয়ে বললেন, আমার স্ত্রী প্রপার হাউস ওয়াইফ। আমার সাকসেসের পিছনে ওনার অবদান আছে অনেক। মিসেস চন্দনা পাল। উনি বাড়ি সন্তানদের সামলেছেন বলেই আমি নিশ্চিন্তে কাজ করতে পেরেছি। আমার 2 ছেলে, দুজনেই বাইরে আছে এই মুহূর্তে। দুজনেই বিদেশে পড়াশোনা করছে। কেউ ফিরবে বলে মনে হয় না। বোধহয় ওখানেই স্থায়ীভাবে থেকে যাবে। এই বিশাল বিজনেস জানি না কতদিন আমি একা ম্যানেজ করতে পারবো। ওনার গলায় একটু হলেও অসহায়ত্বের চিহ্ন পরিষ্কার হলো। রিপোর্টার বললেন, আপনাদের দেশের বাড়ি তো উত্তরপ্রদেশের ওই দিকে, তাই না? সৌম্যদীপ ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, আমার ছোটবেলা ওখানেই কেটেছে। আমি এই মুহূর্তে আমার নার্সিংহোমের জন্য নতুন ডক্টরদের সুযোগ দিতে চাই। স্পেশালিস্টদের সঙ্গে নতুনরাও আসুক। নতুন প্রজন্মরা এগিয়ে আসলে তবেই না চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হবে। নতুনদের প্রাণশক্তিতে ভরে উঠুক নার্সিংহোমের প্রাঙ্গণ। ঠিক সেই মুহূর্তেই জিনিয়ার ইশারায় একজন রিপোর্টার ঢুকে বলল, আপনি ঠিক বলেছেন তো মিস্টার পাল? আপনার 2টোই মাত্র সন্তান? সৌম্যদীপ বিরক্ত হয়ে বলল, আপনি কে বলুন তো? আচ্ছা মিস্টার পাল, আপনি লেডি ডক্টরদের সুযোগ দেন নাকি মহিলা বলে তাদের দূরছাই করেন? সৌম্যদীপ বিরক্ত হয়ে বললেন, এসব কি ধরনের প্রশ্ন? সামনের চেয়ারে তাকিয়ে দেখুন, 12 জন ডক্টরের মধ্যে 3 জন মেয়েকে ডেকেছি আমি। জিনিয়া অন্তরাকে ডেকে বলল, দেখুন তো মিস্টার সৌম্যদীপ, চিনতে পারেন কি না? এ কি, আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে নাকি? অন্তরার গর্ভে কন্যা সন্তান আছে বলে আপনার বাবা এবং আপনি মিলে ও সন্তানকে ভ্রূণতেই মেরে ফেলতে চেয়েছিলেন। অন্তরা রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল, কোনোদিন খোঁজ নেননি। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েটা কোথায় গেল, কিভাবে কাটাবে একজন প্রেগনেন্ট মেয়ে? অন্তরা একটা হসপিটালে আয়ার কাজ করে মেয়েকে মানুষ করছিল। একবেলা খেয়ে থাকতো আর খবরে দেখতো আপনার নতুন নতুন নার্সিংহোম বিজনেসের খবর। সৌম্যদীপ জোর গলায় উত্তেজিত হয়ে বলল, এ মিথ্যে কথা বলছে। চন্দনা ছাড়া আমার কোনো স্ত্রী বা সন্তান নেই। কথার মাঝে সৌমি বলে উঠল, না নেই, ঠিক বলেছেন আপনি। আমি অন্তরা ঘোষের মেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু স্কুল কলেজে আপনার নামটা ব্যবহার করেছি আপনার অলক্ষ্যে, বন্ধুদের প্রশ্নে বলতে বাধ্য হয়েছিলাম আমি বিজনেস ম্যাগনেট সৌম্যদীপ পালের মেয়ে। সকলেই এতদিন জানত আমার বাবা আপনি। তাই একটা ডিএনএ টেস্ট করতে চাই। আপনার নিশ্চয়ই সাহস আছে। সেদিন রাতের অন্ধকারে অন্তরার ভাড়া বাড়ির গেটের সামনে থামলো একটা দামি গাড়ি। নামলেন সৌম্যদীপ পাল। ব্লাঙ্ক চেক সৌমির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সংখ্যাটা বসিয়ে নিও। সৌমি হাসতে হাসতে বলল, বসাবো, তবে ডিএনএ টেস্টের পর। প্রেসের সামনে আপনি বলেছেন ডিএনএ টেস্ট হবে, তাই ওটা আগে হোক। দিন 7 পরে সৌম্যদীপ পাল জেনে গেলেন তিনি সৌমির বায়োলজিক্যাল বাবা। খবরটা টিভিতে দেখতে দেখতে সৌমি বলল, জোরে নিঃশ্বাস নাও তো, জিভ বের করো, এত হাঁপাচ্ছ কেন? অন্তরা হাঁপাতে হাঁপাতেই বলল, ইদানিং খুব ক্লান্ত লাগে রে। বেশ, এবারে রেস্ট করো। এটুকু তো সন্তান হিসেবে আমি তোমাকে দিতেই পারি মা। আপাতত আমি যা মাইনে পাবো আমাদের ভালোভাবে চলে যাবে। প্লিজ এবার রেস্ট করো। জিনিয়া ফোন করে বলল, তোর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাই চ্যানেল, কাল আসছি। সৌমি ক্লান্ত গলায় বলল, আবার? আমি ডক্টর হতে চাই ম্যাম।
আমার মায়ের স্বপ্ন ছিল আমি নিউজে এসে সেলিব্রিটি হতে চাই না। জিনিয়া বলল, শেষবার এটা, কথা দিলাম। মিস সৌমি, এখন তো আপনি ওনার সম্পত্তি ক্লেম করতে পারেন, মানে ওনার সমস্ত সম্পত্তিতে আপনার ভাগ আছে। সৌমি খুব ধীর গলায় বলল, আমি ওনার কাছ থেকে একটাই সাহায্য চাই, আমার বার্থ সার্টিফিকেটে ফাদার্স নেমটা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। আমি আমার পরিচয়ে দুজন মায়ের নাম রাখতে চাই, অন্তরা ঘোষ আর জিনিয়া বসু, যারা না থাকলে আমি আজ এই জায়গায় আসতেই পারতাম না। জিনিয়া ম্যাম প্রথম যেদিন সবটা শুনেছিলেন সেদিন একটাই প্রশ্ন করেছিলেন ক্লাস 8-এ সৌমিকে, কি চাস তুই, বাবার পরিচয়ে বড় হতে নাকি মায়ের পরিচয়ে? তোর মা নিজেকে লুকিয়ে রেখে তোকে আগলে রাখছে। তোর বাবা তুই কন্যা সন্তান হবি জানতে পেরেই বিতাড়িত করেছে। কোন পরিচয়টা তোর কাছে সম্মানের? ক্লাস 8-এর মেয়েটা সেদিন বলেছিল, আমি আমার জীবন থেকে মুছে দিতে চাই বাবার পরিচয়টা। জিনিয়া ম্যাম বলেছিল, বেশ, কথা দিলাম, তোর বাবা তোকে স্বীকার করার পর তুই ছুঁড়ে ফেলে দিবি ওনাকে। আজ সেই দিন। সৌম্যদীপ পাল মিডিয়ার ভয়ই হোক আর সমাজের প্রেসারে আমাকে কন্যা হিসেবে মেনে নিতে প্রস্তুত এখন, কিন্তু আমি প্রস্তুত নই। আমি ওনার নামটা মুছে ফেলতে চাই নিজের পরিচয় থেকে। আমি একজন ডক্টর, যার জেন্ডার হয় না, যার পরিচয় শুধু একজন ডক্টর। তাই আমার আর কোনো প্রয়োজন নেই ওনার সারনেমটা। আর প্রপার্টি, উনি তো ভিখিরি, ওনার সম্পত্তি আমি কি নেব? যার মনটা অন্ধকারে কলুষিত তার সংস্পর্শে আসাই অস্বস্তিকর। ওনার কোনো পরিচয় প্রপার্টির আমার প্রয়োজন নেই। প্রেস মিট থেকে বেরোতেই দেখলো মিসেস চন্দনা পাল এগিয়ে এসে হাতটা ধরল অন্তরার, নরম গলায় বলল, একবার তোমায় ছুঁয়ে দেখতে এলাম। আমারও প্রথম দুটো সন্তান মেয়ে ছিল। বেআইনি ইউএসজিতে সেটা জানতে পেরে সৌম্য আমাদের সন্তানদের ভ্রূণতেই নষ্ট করে দিয়েছিল। পরের দুটো ছেলে জেনে তাদের আসতে দিয়েছিল পৃথিবীতে। তোমার সাহস ছিল, তাই তুমি লুকিয়ে পালিয়ে আসতে পেরেছিলে। তাই আজ সৌমির মতো সন্তানের তুমি মা। চন্দনার চোখে এক বিন্দু জল। জিনিয়া বলল, আপনি কিছু বলেননি কেন? চন্দনা বলল, সবাই অন্তরা হতে পারে না বলে। ইদানিং শোনা যাচ্ছে সৌম্যদীপ পাল নিজেকে স্বেচ্ছাবন্দী করে রেখেছে, বাইরে আসে না বললেই চলে। ব্যবসার প্রয়োজনে মিটিং করা ছাড়া আর তেমন আসেন না প্রেসের সামনে। সৌমি বেশ চেঁচাচ্ছে বাড়ির গেটে দাঁড়িয়ে, তোমাদের দুজনকে নিয়ে তো আর পারা যাচ্ছে না, তোমরা তো কোনো নিয়মই মানছ না, এই সময় একটু সাবধানে থাকো। জিনিয়া আর অন্তরাকে একসঙ্গে বকাবকি করছে সৌমি। জিনিয়া বলল, একবার ছুঁয়ে দেখি না তোকে, অমন কেন করছিস? অন্তরাও বলল, বাড়িতে আয় না একবার, তোর প্রিয় সিমাই বানিয়েছি। সৌমি বলল, না, আপাতত আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো না, ফিরতে পারবো না বাড়িতে। তোমাদের দুজনেরই বয়স হয়েছে, আর আমি দিনরাত করোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করছি। এই অবস্থায় ফিরতে পারবো না বাড়ি। প্লিজ তোমরা বাড়িতে থাকো, আমার কাছে এসো না, দূর থেকেই আমায় দেখো। এটা একটা কঠিন লড়াই মা। জিনিয়া বলল, তোর চোখ দুটো এমন লাল কেন রে? সৌমি বলল, ঘুম হচ্ছে না বলে। আর কাল তোমার পরম পূজনীয় পতিদেব ভর্তি হয়েছেন আমাদের হসপিটালে। ওনার বিলেত ফেরত ছেলেই বোধহয় বহন করে এনেছেন রোগটা। সম্ভবত উনি কোভিড পজিটিভ, যদিও রিপোর্ট এখনও আসেনি, তবে প্রাথমিক উপসর্গ তাই বলছে। ওনার প্রাইভেট নার্সিংহোমে এখন এর ট্রিটমেন্ট স্টার্টই হয়নি বলে বোধহয় বাধ্য হয়ে ভর্তি হয়েছেন আমাদের হসপিটালে। অন্তরা বলল, দেখিস যেন বেঁচে যায়, কারণ মৃত্যু চাই না। সৌমি হেসে বলল, ভারতীয় নারী বুঝলেন ম্যাম। উনি কাল আমার হাত ধরে ক্ষমা চাইলেন, ক্ষমা করো। আমিও মজা করে বললাম, আমাকে যেমন মেরে ফেলতে চেয়েছিলেন তেমন যদি মেরে ফেলি আপনাকে, কেউ কিন্তু জানতেও পারবে না। উনি বেশ দৃঢ়তার সঙ্গেই বললেন, তুমি পারবে না, কারণ তোমার শরীরে যে অন্তরা রক্তও বইছে। জানো মা, ওনার ওই একটা কথাই আমার সারা দিনের ক্লান্তি কাটিয়ে দিল। মনে হলো আমার মা জয়ী হলো। ওনার বয়স হয়েছে বেশ, জানি না বাঁচবেন কি না, তবে আমাদের টিম ট্রাই করবে, এটুকু কথা দিতে পারি। বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে মায়ের দেওয়া টিফিন বক্সটা নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে গেল ডক্টর সৌমি। লড়াইটা লড়তে হবে, ক্লান্ত হলে হবে না, অবসাদের সময় নেই এখন। গাড়িতে উঠে স্টার্ট দিয়েই এফএম চালু করলো সৌমি, উই শ্যাল ওভারকাম সামডে।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।